দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। নির্বাচন, বিচার ও সংস্কার, এই তিনটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, যেটি বর্তমান বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয়। এবং আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন কৃষিবিদ ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, সাবেক সহ সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। যে আমাদের সঙ্গে আছেন মোস্তফা কামাল, সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। শুভেচ্ছা এবং স্বাগত। ধন্যবাদ। জি, আপনারা দুজনেই আছেন। আমি প্রথমে জনাব বাবলু আপনার কাছেই জানতে চাই, এই যে আমরা নির্বাচনের কথা বলছি, আপনারা বিএনপির পক্ষ থেকে বলছেন যে এবছরের মধ্যেই নির্বাচন হতে হবে, সেরকম একটি জায়গায় রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন এবছরের ডিসেম্বরে নির্বাচন হবে। কিন্তু আমি জানতে চাই কোন নির্বাচন হবে? সেটি কি জাতীয় নির্বাচন, সেটি কি স্থানীয় নির্বাচন, নাকি অন্য কোনো নির্বাচনের কথা বলছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু বলছি না আমরা এই বছরেই নির্বাচন চাই, বা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন বা অন্যান্য যারা আছেন, তারা বরাবরই বলে আসছেন, আমরা বরাবরই বলে আসছি আমরা একটা রোডম্যাপ চাই, নির্বাচনী রোডম্যাপ, যে রোডম্যাপে উল্লেখ থাকবে কখন নির্বাচনটা হবে। এবং আমরা বরাবরই যেটা চাচ্ছি মিনিমাম সংস্কার করে, কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি একটা নির্বাচিত সরকার না আসে, তাহলে দেশের যে বর্তমান আমরা মনে করি যে বিশৃঙ্খল পরিবেশ একটা হচ্ছে, বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে, জনমানুষের আপনার যে চাহিদার ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা যদি নির্বাচিত সরকার না আসে তাহলে এটা পূরণ করা সম্ভব নয়। আপনারা সরকারকে 1 মাস সময় বেঁধে দিয়েছেন, এখন রোজার সময়, এই রোজার মাসটি বেঁধে দিয়েছেন, এবং যদি এই 1 মাসের মধ্যে কোনো রোডম্যাপ আপনারা না পান তখন পরবর্তী পদক্ষেপে যাবেন। আপনারা কি মনে করছেন 1 মাসের মধ্যে এরকম কিছু পাবেন আপনারা? আমি আগের প্রশ্নের আর একটু উত্তরটা দিয়ে নেই, যে আমরা বরাবরই যেটা হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমরা মনে করি যে জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচন যেই আসুক না কেন, তারাই জাতীয় নির্বাচনটা মানে স্থানীয় সরকার নির্বাচনটা তারা ফুলফিল করবে। আর রোডম্যাপের কথা যেটা বললেন 1 মাস সময়ের ব্যাপারে, কারণ দেশের যে একটা জনগণের আকাঙ্ক্ষা, যেটা সবাই চাচ্ছে যে মানুষ যেন ভোট দিতে পারে, তারা বিগত 15টা 16টা 17টা বছর কিন্তু ভোট দিতে পারে নাই, এটা আপনারা জানেন, দেশে মানুষও জানে। সেই উদ্দেশ্যে আমরা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি যে নির্বাচন রোডম্যাপটা যদি ঘোষণা করা হয়, তাহলে অন্ততপক্ষে আমরা বুঝতে পারবো কখন নির্বাচন হবে, কখন একটা নির্বাচিত সরকার কাছে প্রতিনিধি কাছে ক্ষমতা স্থানান্তর করবে। এই জন্য শুধু এটা বিএনপির না, আমাদের দলের বাইরেও যে সারা দেশের জনগণের একটা চাওয়া, নির্বাচন রোডম্যাপের মাধ্যমে মানে জানার মাধ্যমে আমরা পরবর্তীকালে। নতুন একটি ছাত্রদের রাজনৈতিক দল এসেছে, তারা বলছে গণপরিষদ নির্বাচনের কথা, সে ব্যাপারে কি বলবেন? আসলে গণপরিষদ নির্বাচন, এটা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন একটা ধারণা। এদেশে যেটা সবসময় যেহেতু সংসদীয় পদ্ধতি সরকার, এটা আমরা চাচ্ছি যেটা জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, তারপরে দ্বিতীয় রিপাবলিক, এইগুলির সাথে আমাদের দেশের মানুষরা কিন্তু এই টার্মের সাথে পরিচিত না। আমরা যেটা বুঝি, গণতন্ত্রের যদি যেতে হয় তাহলে জাতীয় সংসদ যে নির্বাচন, এর বিকল্প নাই। সুতরাং তথাকথিত গণপরিষদ নির্বাচন বা কিংবা দ্বিতীয় রিপাবলিক, এটা মনে হয় যারা বলছেন ওনারাও ঠিক মতো আপনি তথাকথিত বলছেন গণপরিষদ নির্বাচন। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই, এই যে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ তারা কি সেকেন্ড রিপাবলিক বুঝে কিনা, গণপরিষদ নির্বাচন বোঝে কিনা, কিন্তু সেটা বোঝা জরুরি কিনা আমাদের জন্য, বাংলাদেশের জনগণ সেটি চায় কিনা, বা সংবিধান পরিবর্তনেও দরকার আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, খুব যৌক্তিক বিষয় সামনে নিয়ে এসেছেন আপনি। এমনিতেই প্রথাগত একটা বিষয় আছে, নতুনদেরকে পুরনোরও একটু সহ্য করতে কম পারে, আবার নতুনরাও পুরনোদেরকে একটু মুরব্বী বলে সাইড লাইনে রাখতে চায়, সম্মানের সাথে সাইড লাইনে রাখতে চায়। তো আমাদের তো মাথায় নিতে হবে এবার কোন বাস্তবতায় আমরা আছি। এই নতুনরা, অর্থাৎ যারা একটা 5 আগস্ট ঘটিয়েছে, তারা এই 5 আগস্টের আগেও কয়েকদিন এই ধরনের কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছিল, আমরা কিন্তু তখন এগুলো আচ্ছা মতো বুঝেছি। বাংলা ব্লকেট, একবারও বলেনি যে এটা কী বলতেছে বুঝি না তো। তারা যখন বলেছে শাটডাউন, এটা ঠিক মতো বুঝেছি আমরা। তারা যখন বলেছে কমপ্লিট শাটডাউন,
ওইটাও আচ্ছা মতো বুঝেছি। তো এরপরে তারা যখন এখন সেকেন্ড রিপাবলিক বলছে, গণপরিষদ বলছে, প্রক্লামেশন বলছে, ডিক্লারেশন বলছে, এগুলো আমরা আর বুঝি না। আসলে বুঝি, ঠিকঠাক মতোই বুঝি। কি বুঝি? যে এগুলো দিয়ে বোধহয় নির্বাচনটাকে একটু ডিলে করা হচ্ছে, এটাও সত্য। তো বিএনপির এই জায়গাতে একটা ভয় কাজ করে। আমার সাথে যিনি সহ আলোচক আছেন, তিনি শুধুই একজন কৃষিবিদ, আকবর হোসেন বাবলু এতটুক নয়, রক্তে তার ব্লু ব্লাড। তার বাবা খন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশের রাজনীতির এক আইকন। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হওয়া মানেই খন্দকার দেলোয়ার হোসেন না। খন্দকার দেলোয়ার হোসেন কিন্তু একটা ইতিহাস, কোন আমলের? 111 আমলের। বিএনপিকে রক্ষা করার একটি শক্তি। অন্যরা যখন সাহস করেনি কথা বলতে, তিনি ওই সময় দুর্দান্ত দাপটে বয়সন্ধিক্ষণে এসেও যে সাহসের পরিচয় তিনি দিয়েছেন, ওইটাও ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে। তখন ওই নিয়ে কিন্তু কেউ কেউ হাসি মস্করা করেছিলেন যে ভদ্রলোক হাঁটতে পারেন না ঠিকভাবে, কিন্তু ঠিকঠাকভাবে পালান কিভাবে? আবার পুলিশ দৌড়ায় পায় না, র্যাব দৌড়ায় ওনারে পায় না, কিন্তু যথা টাইমে উনি আবার কিন্তু একটা প্রেস কনফারেন্স করে ফেলেন, দিয়ে আবার উদাও হয়ে যান। তো আমাদের এগুলো আমরা ভুলে যাই, স্মরণ করতে হয়। এবারের ছাত্ররা যা দেখিয়েছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। 5 আগস্টের পর আপনি দুঃখজনকভাবে খেয়াল করেন যে সার্জিসের নামটাও তত সুন্দর না, এটা বাংলা না, ইংরেজি না, উর্দু, বোঝা যায় না নামটা। তো 5 আগস্ট পর্যন্ত তো নামটা খুব ভালো লাগলো। 5 আগস্ট পর্যন্ত আপনার খুব ভালো লাগলো হাসনাত আবদুল্লাহ, যে বড় সাহসী, সিনা টান করে হাঁটে। এখন আপনার মনে হয় একটু বেয়াদব মনে হয়, সিনা টান করে কথা বলে। এটা হচ্ছে সময়ের বিবর্তনে আমার আকাঙ্ক্ষা অনুযায়ী হয় কিনা। এখন তারা কয়েকটা বিষয় সামনে এনেছে, তারা একটা প্রক্লামেশন চায়। তো আলোচনা করেন না তাদের সাথে। তারা সেকেন্ড রিপাবলিক চায়। পাবলিক আর রিপাবলিক যত শব্দই আনা হোক, দিন শেষে আসলে একটা নির্বাচন তারাও চায়। খেয়াল করবার মতো বিষয়, তারা তাদের কাউন্সিলটা কোথায় করেছে? সমাবেশটা সংসদ ভবনের সামনে। এটার মধ্যে একটা ইঙ্গিত আছে। আমরা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলি, একটা রিপাবলিক আমাদের আছে, এবং রিপাবলিক মানে আমরা বুঝি যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একজন দায়িত্ব গ্রহণ করবে একটি রাজনৈতিক দল। আরো বুঝার কিছু এখানে তারা যোগ করেছে। সমস্যাটা ওখানে। তারা চাচ্ছে যে এমন একটা বন্দোবস্ত হোক যেন কাউকে আর এক কাপড়ে পালাতে না হয়। একজন এই দেশ থেকে এক কাপড়ে পালিয়েছেন 45 মিনিটের ডিক্লারেশনের মধ্যে। এটা কি আমাদের জন্য খুব সম্মানের? ওনার নাম যখন উচ্চারণ হয়, সাথে বাংলাদেশের নাম উচ্চারণ হয়, এটা কিন্তু আমাদের জন্য সম্মানের না। ছাত্ররা চাচ্ছে ভবিষ্যতে যেন আর কারো এটা না হয়, ভবিষ্যতে যেন কারো পালাতে গিয়ে পথে ঘাটে মরতে না হয়। আমাদের কিন্তু পালাতে গিয়েও কেউ কেউ মরেছেন, কেউ কেউ আবার খালে বিলে আত্মরা অবস্থায় ধরা পড়েছে। তাহলে আপনি মনে করছেন ছাত্রদের দাবিগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে? তারা এটার একটা অবসান চায় যে ভবিষ্যতে যেন এগুলো আর না হয়, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। আমরা এখনো দেখেন, আপনি যদি বলেন নির্বাচন, একটু আগে আপনিও বলেছেন নির্বাচন, তিনি আবার জানতে চেয়েছেন নির্বাচন কোনটার কথা বলতেছেন, জাতীয় না স্থানীয়? তো বললেন আপনি জাতীয়। আমি এবার বলবো এটা সুষ্ঠু, আপনি বলবেন সুষ্ঠু। পরক্ষণ উনি বলবেন যে এটা অবাধ হবে, তো বললেন হবে। এরপরে বলবেন যে গ্রহণযোগ্য হবে। তো অর্থাৎ যখন কোনো জিনিসে ভেজাল হয়, তখন এটার আগে পিছে নানান নাম যোগ হয়। খাঁটি মধু, আদি মধু, অরিজিনাল মধু, পিওর মধু। আসলে এত শব্দ লাগে না তো, মধু বললেই তো হয়ে যায়। অর্থাৎ নির্বাচনও এত ভেজাল যোগ হয়েছে। বলবে ভোটটা কি দিনে হবে নাকি রাতে হবে? আপনি প্রশ্নের জবাব তো দিতে হবে, কারণ আমরা তো এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি। ভোট কি বিনা ভোটে হয়ে যাবে কিনা? বিনা ভোটে ভোটের রেকর্ডও আমরা করে ফেলেছি। 153 জন বিনা ভোটে এমপি, বাংলাদেশের ইতিহাসে এটা নেই। তাহলে এখন এগুলোর তো ফয়সালা হয়ে লাগবে। আপনার শিরোনামের মধ্যেও আছে কিন্তু বিচারের কথা। আমরা কিন্তু বিচারটাকে দেখেন উজ্জ্বল করে ফেলছি, শুধুই যেন নির্বাচনটাই লক্ষ্য। নির্বাচনটা অবশ্যই একটা লক্ষ্য, অবশ্যই নির্বাচনের একটা ফয়সালা হবে। এখন ছাত্রদের সাথে বিএনপির একটা বিরোধ যাচ্ছে। বিষয়টা কি এরকম যে ছাত্র কারা, বিএনপি তাদেরকে চেনে না? ভালো মতো চেনে, নিয়মিত চেনে, তাদের সাথে নিয়মিত কথা হয়। ওই আন্দোলনের সময়ও বিএনপির সাথে তাদের নিয়মিত কথা হতো। বিষয়টা এরকম নয় যে ছাত্রদের মধ্যে এখন একটা সুপার ইম্পোজের মতো করে দেয়া হয়েছে যে যা করার 34 দিনে তোমরাই সব করে ফেলেছ। আর বিএনপি সহ জামাত যারা আছে ওরা হচ্ছে আদুবাই, ওরা ক্লাসে পাস করে না, ওরা খালি ঈদের পরে আন্দোলন করে, কোন ঈদের পরে ওটা আবার বলতে পারে না। অতএব ওরা একটা আদুবাই। তোমরা হচ্ছে ব্রিলিয়েন্ট, তোমরা 34 দিনে সব করে ফেলেছ। তাদের মধ্যে এই একটা মন মগজে একটা বুদ্ধি ঢুকিয়ে দিয়ে তাদেরকে কিন্তু অনেকটা উশৃঙ্খল
করে ফেলা হয়েছে, এটাও একটা বাজে দৃষ্টান্ত। আবার বিএনপির দিক থেকে তাদেরকে যেসব ভাষায় কথা বলা হয়, যে হাতের লেখা ভালো না, ইংরেজি ঠিকভাবে বলতে পারে না। আরে বাবা, সে তো 5 আগস্টের আগেও তার হাতের লেখা ভালো ছিল না, তার বয়স বেড়েছে মাত্র 7 মাস, সেকেন্ড ইয়ারে পড়ে মাত্র, এখনও তো পাশ করেনি, তো সে তো তখনও সেকেন্ড ইয়ারেই ছিল। 6 মাসে কি একটা ইয়ার শেষ হয়? এগুলো কিন্তু অবান্তর কথাবার্তা। ওই ক্ষেত্রে বিএনপিও যদি তাদেরকে এভাবে তাচ্ছিল্য করতে থাকে, অটোমেটিক্যালি মানুষ কিন্তু আওয়ামী লীগের কথা মনে করে ফেলবে, যে তাহলে আওয়ামী লীগ দোষ করেছে কি? আওয়ামী লীগকে তো বলেছিল এই ছেলেগুলো দুষ্ট, এরা দুষ্কৃতিকারী, এরা নেশাখোর। যে আমরা অনেক জায়গায় এখন শুনতে পাচ্ছি আগেই ভালো ছিলাম, এরকম একটা হ্যাঁ, ন্যারেটিভের জায়গা এই তৈরি হয়েছে। ন্যারেটিভটা আমরা তৈরি করে আমি ফেলছি। ফিরবো আপনার কাছে। জি, জনাব খন্দকার আকবর হোসেন বাবলু, আপনার কাছে জানতে চাই, এই যে বলা হচ্ছিল যে ছাত্রদেরকে তো 5ই আগস্টের আগে খুব ভালোই লাগছিল সবার, আপনাদেরও বেশ ভালো লাগছিল, আপনারাও আন্দোলনের সহযোদ্ধাই ছিলেন। 5 আগস্টের পরে প্রেক্ষাপট ঘুরে গেল, এবং আমি যদি বলি ঠিক গতকালের ঘটনা বলি, সার্জিস আলম তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে হচ্ছে তার সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডা হয়েছে। তারা দাবি করেছে যে আপনাদের ছাত্র দলের লোকজন ছিল সেখানে। ঘটনাটি আসলে কি, আমাদেরকে একটু জানাবেন? আসলে এখানে আমার যেটা মনে হচ্ছে কিছুটা মিস ইনফরমেশন বা মিস কমিউনিকেশন যেটা বলেন না কেন, এটা আছে। আর অনেক সময় হয় কি, যে শ্রদ্ধেয় মোস্তফা ভাই বললেন যে, যেমন একটা উদাহরণ দিলেন যে হাতের লেখার ব্যাপারে বা এরকম, এটা কিন্তু ব্যক্তি বিশেষের কথা। কোনো এটা দলীয়ভাবে যদি আমরা দলীয় ফোরামে ধরি, দলীয়ভাবে কিন্তু কেউ এইভাবে ছাত্রদেরকে যারা আন্দোলন সংগ্রামে ছিল বা যারা সে সময় মানে 5ই আগস্টের সময় রাজপথে ছিলেন, তাদেরকে আমরা তাচ্ছিল্য করি না, কেউ না, দলীয়ভাবে করা হয় না। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, উনি কিন্তু বারবার যখনই বক্তব্য দেন ছাত্রদের অবদানের কথা কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করেন। ছাত্র জনতা শিশু, সেই সাথে আপনারা জানেন সেটা হচ্ছে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদের ক্ষেত্রে, কিন্তু যারা বর্তমানে নতুন জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে তাদের ক্ষেত্রে আপনাদের তাদের ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ না, নেগেটিভ প্রশ্ন ওঠে না। উনি কিন্তু বলেছেন, এবং আমরা সবসময় বলি যে কোনো নতুন দল অলওয়েজ ওয়েলকাম। কারণ খালি মাঠে আপনি যদি ধরেন কি বলবো এটাকে, খেলতে যান ফুটবল, প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে সেই খেলার কিন্তু হার জিতে কোনো মজা নেই। ঠিক সেইভাবে আমরা যেটা বলেছি যে তথাকথিত কিংস পার্টি যেটা আমরা বলি, মানে ক্ষমতায় থেকে দলের করার বিরুদ্ধে আমরা সবসময়। তো আমরা দেখতে পাচ্ছি একজন পদত্যাগ করে দলে আসেন, অবশ্যই আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম। তো আমরা কিন্তু ছাত্রদের বিরুদ্ধে না, আমরা সবসময় ওয়েলকাম করি, কারণ আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে কিন্তু এই ছাত্ররাই, এবং তাদের কাছে সবসময় আমরা যারা আপনারা ছাত্রদেরকে ওয়েলকাম জানান। আমি যদি আপনি খেয়াল করে থাকেন গতকালের ঘটনাটি আমি যদি বলি, বলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল এবং যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল তাদের মধ্যে এক ধরনের পদ ভাগাভাগির দ্বন্দ্ব রয়েছে। সেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, সেরকম ঘটনা ঘটেছে। কিন্তু গতকালকে সার্জিস আলমের উপরে যখন একটা হাতাহাতির ঘটনা ঘটলো, সেটিকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এর মধ্যে ছাত্র দলের ছাত্ররা ছিল। এখন এতদিন তো আমরা শুনেছি ছাত্র লীগ ছিল, এখন ছাত্র দল আসছে, কি বলবেন? এখন এটা দেখতে হবে এটা প্রচারটা করছে কারা। মানে ছাত্র দল যুক্ত ছিল, আপনার যদি কেউ এর সাথে ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই সে তথ্য প্রমাণ সামনে আনতে হবে। আর যদি দেখা যায় পতিত সরকারে যারা নাকি যাদের মানে এই দেশ থেকে পালাতে হয়েছে তাদের দোষরা বা তাদের পরিচালিত তাদের যে সহযোগীরা যারা এখনো আছে এই দেশে এখনো আছে, তারা যদি তাদের প্রচার মাধ্যমে প্রচার করে থাকে, সোশ্যাল মিডিয়া প্রচার করে থাকে, তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া তো যে কেউ একটু প্রচার করতে পারে। সুতরাং এটা আসল তথ্যপত্র দিয়ে বলতে হবে যে ছাত্রদল ছিল। আমি মনে প্রাণে বিশ্বাস করি ছাত্রদল এখানে কোনোভাবেই জড়িত ছিল না। জি, আপনি এটি মনে প্রাণে বিশ্বাস করেন। এবং আজকে আমাদের যে বিষয়, সেই নির্বাচনের পাশাপাশি যদি বিচারের কথা বলি, এটি আওয়ামী লীগের যারা অভিযুক্ত তাদের বিচারের কথাই বলা হচ্ছে। এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচনের কথা কেউ মুখে আনবে না। আমি একবার মুখে আনলাম অবশ্য নির্বাচনের কথা, জানি না কি হবে, আপনি কিছু বলবেন কিনা? যে বিচার প্রক্রিয়া এটা একটা চলমান প্রক্রিয়া, তবে দেশের সবাই চাচ্ছে, আপনারা দেখছেন স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হয়েছে, তা আমরা চাই যে একটা আমাদের দেশের যে একটা জেনোসাইড বলবো, জেনোসাইডের মতো ঘটনাগুলি ঘটলো, এটা অবশ্যই বিচার হওয়া উচিত। এবং আমাদের দলেরও দাবি, আমারও ব্যক্তিগত দাবি, যত দ্রুত সম্ভব বিচারটা
যেন হয়। এটি আপনার দাবি যে জনাব মোস্তফা কামাল এই দুটি বিষয়ে সার্জিস আলম গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘটনাটি ঘটলো এবং বিচার প্রক্রিয়া সেটি নিয়ে কি বলবেন? বিচার অবশ্যই চলমান প্রক্রিয়া, কিন্তু বিচার করব এই জন্য নির্বাচন করা যাবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। সংস্কার করব এই জন্য নির্বাচন করা যাবে না এরকম নয়। ওই ক্ষেত্রে বিচার, সংস্কার, নির্বাচন তিনটাই সমান্তরাল। আমি ভাত খেয়েছি বললে হয়ে যায়, এরপরে যদি আমি বাড়তি বলে যে সাথে লবণও নিয়েছিলাম, পানিও খেয়েছি 2 গ্লাস, আর তরকারি তো ছিলই, ওগুলো কিন্তু বাড়তি কথা। ভাত খেয়েছি এনাফ। অর্থাৎ আমাদের চূড়ান্ত বিষয়টা হচ্ছে নির্বাচন। আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি। আমার সমালোচক যেটা বললেন বা তার দলও বলে যে তারা রোড ম্যাপ দেখছে না, আসলে রোডও দেখা যাচ্ছে, ম্যাপও দেখা যাচ্ছে, তারিখটা দেখা যাচ্ছে না। অর্থাৎ নির্বাচনের ইশতেহারটা ঘোষণা হয়নি এখনো। তো সেটা তো যথারীতি হবে, ডিসেম্বরে হবে, নইলে জানুয়ারিতে হবে, অথবা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি বলেছেন যে 2-3 মাস দেরিও হতে পারে। তো 2-এর সাথে 3 যোগ করলে 5, অথবা 2-3 মাস হলে ফেব্রুয়ারি বা মার্চ। এটা নিয়ে খুব জটিলতা কিন্তু কিছু নেই, কিন্তু সমস্যা দেখা দিয়েছে যে নির্বাচন করব মানে আর সংস্কার করব না, শুধু নির্বাচনটাই মেইন। এটা কিন্তু চূড়ান্ত কথা না, কারণ যারা নিহত হয়েছে আন্দোলনে তারা ওই নির্বাচনের জন্য জীবনটা দেয়নি, তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছিল। আবার যারা নির্বাচনের বিরোধিতা করছেন তারা এমনভাবে বলতে চান যে নির্বাচনেরও দরকার নাই, নির্বাচনের জন্য তো জীবন দেয়নি। আপনি দেখেন কথার ব্যাখ্যা অপব্যাখ্যা যার যার সুবিধা মতো। তো এই যে দুষ্টুমিগুলো, এগুলো এক ধরনের দুষ্টুমি, চালাকি। পবিত্র রমজান মাস, এখন আমরা যারা ইসলাম ধর্মে আছি তারা আমরা নর্মাল বিশ্বাস করি যে এই মাসে দুষ্ট, অর্থাৎ দুষ্ট বললে একটু আদর করে বলা হয়, আর পরিষ্কার করে বলা হয় শয়তান, তারে কয়েদ করে রাখা হয়। আপনি বললেন যে আন্দোলনটি হয়েছিল, আমি একটু যোগ করি, নির্বাচনের জন্য। আন্দোলন তো শুরু হয়েছিল কোটার জন্য, আমরা সবাই জানি, এবং সেই কোটা নিয়ে কিন্তু যে বিতর্ক ছিল সেটি এখনো চলমান, এখনো বিভিন্ন ধরনের কোটা আবার মাঝে দিয়ে একটু গোলমাল হয়েছে, তারা আবার এটা সংশোধন করেছে। এটাও একটা ভালো দিক যে দ্রুত যে উপলব্ধি করেছে সেটা আবার ক্যান্সেল করেছে। তো গণ অধিকার পরিষদের সঙ্গে এক ধরনের কোটা নিয়ে বিরোধ আছে। তো যেহেতু একটা বিশাল বিষয়, এবার যেরকম প্রথমে ছিল সড়কের নিরাপত্তা, এটা এক পর্যায়ে আসলো কোটায়, তারাই কিন্তু ওই ছাত্র যারা তারাই একসময় নুরু এটার নেতৃত্বে ছিলেন, পথ প্রদর্শক তিনি, যখন নিরাপদ সড়ক আন্দোলন, পরবর্তীতে আসলো এটা কোটা আন্দোলন। কোটা আন্দোলন হয়ে গেল এক দফার আন্দোলন, অর্থাৎ সরকার পতন। নুরুল হক নুরুর কথা বললেন, আমাদের সাবেক ভিপি নূর হিসেবে আমরা তাকে চিনি। সেখানে তার দল থেকে বেশ 20 জনের বেশি নেতারা তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছে, এবং নুরুল হক নুরু তিনি দাবি করেছেন প্রত্যেককে 10 কোটি টাকা এবং সংসদ সদস্য নির্বাচন করার একটা দেয়া হবে, সেরকম জায়গা থেকেই তারা যোগ দিয়েছে। কি বলবেন? বাজারে এরকম একটা কথা আছে, এবং কোনো বিষয়ের সাথে যদি আপনি গণমাধ্যমে আছেন, দুটা সাবজেক্ট যোগ করা হয়, এটা গ্রহণযোগ্যতা পায় দ্রুত। একটা হচ্ছে যদি একটু টাকা যোগ করা যায় কোনো তথ্যের সাথে, আর সাথে যদি নারী যোগ করা যায় কোনো না কোনোভাবে, দেন এটা নিউজ ভ্যালু বেড়ে যায়। সবাই একটু যে শুনতে চায় না সেও একটু কান পাতে শুনতে। তো এগুলোর ফয়সালা হয়তো আরও পরে হবে, কিন্তু এখানে তাচ্ছিল্য না করা, তাচ্ছিল্যর মাত্রাটা বেশি, অপব্যাখ্যার মাত্রাটা বেশি। নির্বাচন বললেই যে নির্বাচন পরে, নির্বাচনের কথা যেন কেউ মুখে না নেয়, এই ভাষাগুলো সুন্দর না। নির্বাচনের কথা মুখে নেবে না কেন, সেটা তো আমি মনে নিয়ে রেখেছি। নির্বাচন যারা রাজনৈতিক দল করে তারা একটা নির্বাচন চাইবে, তারা একটু ক্ষমতায় যাইতে চাইবে, এটা গুনাহ না, কিন্তু এটা দোষের কিছু না। কারণ দোষের কিছু না বলেই তো ছাত্ররাও একটা দল করছে, অবশ্যই ওই দলটারও দরকার আছে। তারা সুন্দর একটা দল করেছে, নতুনত্ব এনেছে, কিন্তু তাদের সুন্দর দলটি আসার সাথে সাথেই যে এত ধরনের সমালোচনা তৈরি হলো, স্বাভাবিক, সমালোচনার হওয়াটাই স্বাভাবিক। তারা এত বড় অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানের টাকা কোথায় পেলো? এই যে 10 কোটি টাকার কথা আসছে, এত টাকার কথা কেন আসছে? টাকার কথা আসছে, এটাও আমি বলবো ছোট্ট একটা সংস্কার বলা যায়, মুখ খুলেছে আমাদের ছাত্ররা। কি চমৎকার একটা অনুষ্ঠান করেছে, রাজনৈতিক দল করেছে। আর রাজনৈতিক দল অবশ্যই কোনো খেদমতি কাজ না, কোনো ফি সাবিলিল্লাহ না, কোনো আঞ্জুমানে মফিদুল ইসলাম না, দান খয়রাত না, ফেতরা না, জাকাত না, ভলান্টারি সার্ভিসও না, যে এটা করলে বেহেশতে যাওয়া যাবে, ওই কাজও না। এটা অবশ্যই ক্ষমতামুখী রাজনীতি, শুনতে খারাপ হলেও সত্য। অর্থাৎ তাদেরও একটু ক্ষমতার মন চাইতো। তারা এত বড় একটা বিপ্লব করেছে, যেই বিএনপি সহ বড় বড় দলগুলো যারা 15 বছর 7 মাস পারেনি,
তারা পেরেছে, তো তাদের মধ্যে একটু রাজনৈতিক অভিলাষ জায়গা অত্যন্ত স্বাভাবিক। তো তাদের এই অভিলাষ অথবা তাদের এই উত্থান অন্যদের একটু অসহ্য লাগবে, সেটাই স্বাভাবিক। বাবলু ভাই যেটা বললেন, বিএনপিতে স্পষ্ট করে বললে 3 জন হচ্ছে স্পষ্ট করে কথা বলেন ছাত্রদের সম্পর্কে। একজন হচ্ছেন বিএনপি চেয়ারপারসন, আরেকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আরেকজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব স্নেহ করে কথা বলেন তাদেরকে। কিন্তু বাদ বাকিদের মধ্যে নিশ্চয় আপনি 2-1 পেয়েছেন এর মধ্যে আপনার শোতে, যাচ্ছে তাই ভাষায় কথা বলে। তো এই যাচ্ছে তাই ভাষায় কথা বলাতে কি পরিণতি হয়েছে মাত্র 7 মাস আগে, এটা আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে হায়াত থাকতে মরে যাওয়া, আয়ু থাকতে শেষ হয়ে যাওয়া। শেখ হাসিনা অথবা তার মন্ত্রীরা কি বলতেন? দুষ্কৃতিকারী। এক পর্যায়ে বললেন এরা নেশাখোর আক্রান্ত। তো নেশাখোররা কী করতে হয়? চিকিৎসা করতে হবে। কোথায় চিকিৎসা স্থলটা? মিন্টো রোডে হারুন আঙ্কেলের হোটেলে। ওখানে নিয়ে দিনের পর দিন চিকিৎসা করা হলো, আয়নাগরে রাখা হলো। এমনকি এখন তো বের হচ্ছে, পুলিশেরও অনেকগুলো আয়নাগর ছিল, আরও বের হচ্ছে নারায়ণগঞ্জ, চিটাগং, মুন্সিগঞ্জ, বিক্রমপুর সহ বিভিন্ন জায়গায় প্রাইভেট আয়নাগরও ছিল কারো কারো। ওখানে কিন্তু নির্যাতন করা হয়েছে ছাত্রদেরকে। নির্যাতন বললে রাগ করবে, তারা বলবে চিকিৎসা করেছি, যেহেতু তারা নেশাগ্রস্ত, তারা জঙ্গি। পরিণতিটা কি হয়েছে? যতই এগুলো প্রচার করা হয়েছে, এক পর্যায়ে কিন্তু বলাও শুরু হয়েছে যে শেখ হাসিনা যদি না থাকে বাংলাদেশে থাকবে না। মানুষ কিন্তু রিসিভ করেনি এই কথা। ঠিক। মানুষ বলছে যে মানুষ সেই কথা রিসিভ করেনি। কিন্তু আমি একটু আবার ছাত্রদের প্রসঙ্গেই যাই। জাতীয় নাগরিক পার্টি শুরু করার পরে আমরা বললাম যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তাদের ব্যাপারে, এবং গতকালকের যে ঘটনাটি আমি আপনাকে বললাম সেই প্রসঙ্গে যদি বলেন যে ছাত্রদের উপর কি মানুষের ভরসা কমে গেছে? আপনি একজন অবশ্যই, সাংবাদিক, অবশ্যই। আপনি একজন সচেতন নাগরিক, কি অবশ্যই বলবেন? কমে গেছে। যে আদরে তারা ছিল, যে স্নেহে তারা ছিল, তারা এই বর্তমান গত কয়েকদিনে তারা ওই পর্যায়ে নেই। কেন নেই? তাদের বিরুদ্ধেও কিছু আজে বাজে কাজের অভিযোগ এসেছে। তাদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে চাকরির স্লিপ নিয়ে কোথাও না কোথাও গিয়েছে। কারো কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে তালিকা নিয়ে গেছে কাকে কাকে চাকরির থেকে বাদ দিতে হবে। এগুলো সত্য হোক আর মিথ্যা হোক, এগুলো বাজার আছে। আর এই ধরনের সময় এই ধরনের বদনাম খায় ভালো, যেটাকে বলে বাজার দরের শব্দ, বলে যে খায় ভালো। তো তাদের সতর্কতার বিষয় আছে এখানে। তাদের বিরুদ্ধে যখন অভিযোগগুলো আসছে, দ্রুত এগুলো পরিষ্কার করা উচিত। আর বিএনপির দায়িত্ব আরও বেশি, যেহেতু মুরব্বী তারা, অভিভাবক তারা, তাদেরকে স্নেহ দেওয়া। আর বিএনপির রাজনৈতিক আদর্শের সাথে তো তাদের আদর্শ খুব মিলে। বিএনপির অন্যতম সৌন্দর্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। তো বহুদল বহুমত, তো আরেকটা দল হয়েছে বিএনপি, অবশ্যই সাধুবাদ জানানো উচিত। আবার যেই তথ্য গোপন থাকেনি বাংলাদেশে, এখন আপনি না বললেও, আমি না বললেও, কোনো গণমাধ্যমে না এলেও তথ্য কিন্তু বের হয়ে যায়। এই ছাত্ররা যখন আন্দোলন তেজোদ্দীপ্ত করে, ওই সময় তাদের কারো কারো সাথে নিয়মিত তারেক রহমান সাহেবের কথা হতো, তিনি দিক নির্দেশনা দিতেন। অর্থাৎ পরস্পর তারা অত্যন্ত চেনা জানা। তো তাদের মধ্যে এই বিরোধে কিন্তু অন্য কারো আবার দুষ্টামি করার সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ যে ডেভিল বলা হচ্ছে আদর করে, অর্থাৎ শয়তান, ডেভিল হান্টও কিন্তু চলছে এখন, শয়তান ধরা। আলটিমেটলি শয়তানের রাস্তা কিন্তু আমরা করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে, জানতে চাই যে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম, সেখানে ছাত্রদের বিষয়টি বারবারই চলে আসছে, যেহেতু তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং তাদের কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে। বিএনপির ব্যাপারেও অনেক বিষয় আমাদের কথা হচ্ছে। আমরা সংস্কার নিয়ে কথা বলছিলাম। বিগত 7 মাসে আমরা সংস্কারের অনেক কথা শুনেছি, অনেকগুলো সংস্কার কমিটি গঠন হয়েছে, এবং সংস্কারের পথে আমরা কতটুকু আগালাম সেই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে সংস্কার এখনো শুরু হয়নি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটি বলেছেন। আপনি কি বলবেন, সংস্কারের পথে আমরা কতটুকু আগালাম? সংস্কার, আপনারা হয়তো দেখেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক যখন স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল, ঠিক সেই সময় কিন্তু আমাদের দল থেকে 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে 31 দফা ঘোষণা করেছিলেন। সেই পুরো 31 দফাটা যদি আপনারা দেখে থাকেন, ওটা কিন্তু সংস্কারে আমরা যা যা চাচ্ছি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলছে, তার প্রতিফলনও 31 দফার ভিতরে অনেকাংশে, আমি বলবো না 100%,
জি। অনেকাংশে ওখানে সম্ভবত একটি প্রশ্ন আসে, জি। আপনারা প্রথম থেকেই এই যে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের পর সবসময় 31 দফার কথা বলে থাকেন। জি। নির্বাচন হলে যে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ধরুন সেটি যদি বিএনপি হয়, তাহলে কি আপনারা আপনাদের 31 দফা সফল করবেন, নাকি বর্তমান এই যে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিচ্ছে তার ভিত্তিতে সংস্কারের জন্য আগাবেন? এখন এটা তো ভবিষ্যতে কি হবে এটা তো বলতে পারবো না আমি। যে জিনিসটা বুঝতে পারি যে এখন যেভাবে সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাষ্ট্রের প্রতিটা কাঠামোতে সংস্কার করার জন্য কমিশন গঠন করেছেন, বিভিন্ন কমিশনের, এবং ওনারা আমার যতদূর জানি বেশ কয়েকটি কমিশনে ওনারা কিন্তু মতবাদ বা রিপোর্ট পেশ করেছেন। সুপারিশও দিয়েছেন। জি। এখন সেটা সুপারিশটা কতখানি বাস্তবায়ন করবে বা কারা করবে, তো এটা মনে হয় এই সুপারিশটা বাস্তবায়ন করতে গেলে নির্বাচিত সরকার লাগবে, এবং নির্বাচিত সরকারই এই সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার আমরাও চাই, এই সংস্কারটা নির্বাচিত সরকারই সংস্কারটা মানে পুরোপুরি একটি জায়গা আমরা খুবই স্পষ্ট, বিএনপি নির্বাচনের কথাই বলছে এবং সংস্কারের জন্য তারা মনে করছে নির্বাচন লাগবে। জনাব মোস্তফা কামাল যেটি বললেন যে আমরা অনেক আয়নাঘরের সন্ধান পাচ্ছি, একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও কি আয়নাঘরে চলে গেছে? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো এখন অবশ্যই যেটা হচ্ছে অবনতি হলেও, তবে আমার মনে হয় হাইপ, এটা একটা মিডিয়া হাইপ বেশি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর বিগত সরকার যারা ছিল, আপনারা দেখেছেন মেয়র জাহাঙ্গীর গাজীপুরে, সে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে শহরে আমরা দিনে ঘুরতে পারি না, সে শহরে মানে মানুষ শান্তিতে ঘুমাবে, এটা আমরা হতে দেব না। সুতরাং তারা ঘোষণা দিয়েই নামছে যে আপনি মনে করছেন তারা ঘোষণা দিয়ে দিয়ে নামছে, কিন্তু এই যে আমরা আইন মবের শৃঙ্খলা তাণ্ডব দেখতে পাচ্ছি, এই তাণ্ডব থেকে সাধারণ জনগণ রক্ষা পাচ্ছে না, শিক্ষার্থীরা রক্ষা পাচ্ছে না, নারীরা রক্ষা পাচ্ছে না, এমনকি পুলিশ সদস্যরাও রক্ষা পাচ্ছে না। এই মবের তাণ্ডব নিয়ে কি বলবেন? আসলে মব জাস্টিস তো বলে এটা একটা জঙ্গল জাস্টিস, জঙ্গলে যেভাবে যার খুশি যাবে। তবে আমার মনে হয় মব জাস্টিসটাকে তারা কিছু কিছু ক্ষেত্রে যেটা চাচ্ছে যে আমাদের যে অর্জন, দ্বিতীয় স্বাধীনতা অর্জন, এটাকে আন্ডার এস্টিমেট করার জন্য তথাকথিত মব জাস্টিস বহুল প্রচারণা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যে ঘটছে না তা নয়, কিন্তু আমরা যদি সর্বক্ষেত্রে বলি এটা মব জাস্টিস, সব জায়গায় জনগণ আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিচ্ছে, তাহলে আমার মনে হয় এটা অতিরঞ্জিত। তাহলে হচ্ছে কি, ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে তৃতীয় পক্ষ বা অন্য কেউ, ধরেন আপনার কারোর সাথে ঝগড়া লাগলো একজন দুজন, তৃতীয় পক্ষে এসে ইচ্ছাকৃতভাবে সেখানে যাতে পরিবেশটা খারাপ হয় বলে দিল, এই ধর ওকে, মার, কাটছাট কর, এইভাবে উস্কে দেয় জনগণ। আমরা তো অনেক সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করলেন গত সপ্তাহে এবং বললেন যে আর আমরা কাল থেকে দেখব আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিকঠাক হয়ে যাবে। কতটা ঠিকঠাক হলো? এখনো বলা যাচ্ছে না এটা ঠিকঠাক হচ্ছে, তবে উনি যদি তৎপর হন এবং ওনার অধীনে যারা প্রশাসন পুলিশ তৎপর হয়, তাহলে আমার মনে হয় এটা অনেকখানি করা সম্ভব, মানে কন্ট্রোলে আনা সম্ভব আইন শৃঙ্খলা। আপনি মনে করেন কন্ট্রোলে আনা সম্ভব? আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাই, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা চলছে এটা অবশ্যই দুঃখজনক। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি অত্যন্ত সজ্জন মানুষ, কোনো সন্দেহ নেই, সৎ মানুষ, তাতেও কোনো সন্দেহ নেই, অনেক রাত জাগেন, তাতেও কোনো সন্দেহ নেই, গভীর রাতে সাংবাদিকদেরকে ডেকে নেন, তাতেও সমস্যা নেই, প্রয়োজনে ভোরেও ডাকতে পারেন প্রয়োজন দৃষ্টে। কিন্তু বিষয় হচ্ছে এই সমস্যাটা, আইন শৃঙ্খলার এই সমস্যাটা যত না প্রশাসনিক বিষয় বা সামাজিক বিষয়, তার চেয়ে বেশি রাজনৈতিক বিষয়। কারণ আমাদের রাজনীতিবিদরা কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনায় দক্ষ, অন্তত বাংলাদেশের বাস্তবতায়। একজন রাজনীতিবিদ হয়তো অর্থনীতি বোঝেন না, ম্যাক্রো বোঝেন না, মাইক্রো বোঝেন না, কিন্তু তার হাতে দায়িত্ব দেন, উনি দেখবেন যে ঠিকঠাক মতো ঠিক করে ফেলেছেন পরিস্থিতিটা। এটা হচ্ছে তাদের দক্ষতাটা বেশি। খুব লক্ষ্য করবার মতো একটা বিষয় আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা এখন যে সহযোগিতাটা পেতে পারতেন আন্দোলনের শরিকজন হিসাবে বিএনপির কাছ থেকে, বিএনপি ওই সহযোগিতাটা করছে না। তাদের মধ্যে এক ধরনের মজা দেখার একটা অভ্যাস আমরা খেয়াল করছি। তাহলে আরেকটা জায়গা আছে যাদের ভরসায় বা যাদের ভিত্তির উপরেই সরকার এসেছে, ছাত্ররা।
তারা কিন্তু একটু ভূমিকা রাখতে পারতো, মাঠে নামতে পারতো। তারা কয়েকদিন কিন্তু বাজারে নেমেছিল, আপনার বোধহয় মনে থাকার কথা। তারা বাজারের এক মাথা দিয়ে নামলে অন্য মাথা পর্যন্ত কিছুক্ষণ জিনিসপত্রের দাম স্বাভাবিক হয়ে যায়, যদিও এটা ফয়সালা না। কিন্তু আমাদের ছাত্ররা এখন কিন্তু আর এসব নিয়ে নেই। তারা আছে প্রক্লামেশন, ডিক্লারেশন, দলের নাম কি হবে, কোথায় নমিনেশন কে পাবে, বিএনপির সাথে সমঝোতা করলে ভালো নাকি জামাতের সাথে করলে ভালো। এটা হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। অর্থাৎ মূল কাজটা যেনই শুধু একজন ডক্টর ইউনূসের, একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরীর, আর কারো কোনো দায় দায়িত্ব নাই। কিন্তু এখানে তো সবারই দায় দায়িত্ব থাকা উচিত ছিল। এই সরকার তো সবারই আন্দোলনের ফসল। কিন্তু যিনি ঘোড়ার পিঠে চড়েছেন তারই তো ঘোড়াকে পরিচালনা করতে হবে। রাষ্ট্র পরিচালনা তো আমরা বলি বাঘের পিঠে তিনি চড়া। এরই মধ্যে তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন। প্রথমতই আপনি যখন প্রশ্নটা করেই ফেললেন, প্রথমতই এখানে তো বিপ্লবী সরকার হয়নি। যদি বিপ্লবী সরকার হতো এই ধরনের আন্দোলনের পর বা এই ধরনের বিপ্লবের পর, আপনি যদি বিপ্লব নাও মানতে চান যে না এটা ব্যাকরণে পড়ে না, তাহলে অভ্যুত্থান তো মানতে পারেন। তো অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী ধাঁচের সরকার হয়, যিনি ওই আপনি যেটা বললেন ঘোড়ার চাবুক পিটান। কিন্তু এই সরকারটা কিন্তু বিপ্লবী সরকার হয়নি, হয়েছে অনেকটা ম্যান সরকার, নরম সরকার, কোমল কুসুম সরকার, সুশীল সরকার। একটু ডাক দোহাই দেয়, শুনলে শোনে, না শুনলে আরেক দিকে চলে যায়। এটা ক্লাসের কিন্তু ওই যে কড়া শিক্ষক যখন পিটায়, 2-4 জন জানালা দিয়ে বের হয়ে যায়, 3-4 জন টেবিলের নিচে ঢুকে। আপনি বলছেন যে অর্থাৎ এরকম আমাদের একটা গণ এখানে অভ্যুত্থানের পরে যে মেজাজের সরকার হওয়া উচিত ছিল ওই মেজাজের সরকার হয়নি। এটা আমি কিন্তু আরেকটা গোলমাল একটা বিষয় হয়ে গেছে। একটু ছোট করে জানতে চাই। অনেক উপদেষ্টাদের ব্যাপারে অনেক সময় অনেক কিছু আমরা পত্রপত্রিকায় দেখি, যেমন উপদেষ্টা, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ কিছু কথা উঠেছে। সৈয়দ জামিল আহমেদ, যিনি হচ্ছে শিল্পকলার পরিচালক ছিলেন, তিনি তার পদত্যাগ ব্যাপারে করেছেন। বলেছেন যে তিনি ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকী, এবং ফারুকীর বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলছেন আমাদের মাননীয় উপদেষ্টা, যে তিনি সরাসরি কোনো কাগজপত্র ছাড়া শিল্পকলা থেকে টাকা চেয়েছেন। কি বলবেন? জি, অবশ্যই তারা নিশ্চয়ই, তারা যে ভলিউমের মানুষ, তারা মিথ্যা বলবেন এটা তো আমরা বলতেই পারি না, ওই সাহসে তো আমাদের হয় না। এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। এরকম সরকার অথবা এরকম উপদেষ্টা তো আমরা আকাঙ্ক্ষা করিনি। একটি রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার, ওখানে কে কার ম্যানেজমেন্ট পাওয়ার নাই, কে কার শালি, কে কার কোন দিক দিয়ে আত্মীয়, কে কার কোন দিক দিয়ে আবার অন্য কিছু একটা হয়, কার সাথে আবার কার ব্যক্তিগত সম্পর্ক, এর মধ্যে কিন্তু এগুলো বাজারে চলে এসেছে, গোপন থাকে না, আগেই বলেছি। তো এর মধ্য দিয়ে কাজের কাজ যেটা, সেটা কিন্তু আমরা দেখছি না। আপনি কি এখনো খেয়াল করেছেন বারবার বলা হচ্ছে শিক্ষার্থী আন্দোলন, শিক্ষার্থী আন্দোলন। শিক্ষার্থী অর্থ কি? শিক্ষা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত একটা শিক্ষা কমিশন দেখেছেন? না। অর্থাৎ ফরজ কাজটা বাদ। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কিন্তু শিক্ষা উপদেষ্টা সরেও গিয়েছেন, এবং সেটি নিয়ে অনেক সমালোচনা এখন পর্যন্ত রয়েছে। ছাত্রদের হাতে আপনারা বই তুলে দিতে পারেননি, অথচ শিক্ষার্থী আন্দোলন। আবার দেখেন এই যে আমরা এখন রমজান মাস যাচ্ছে, বাজারে গোলমাল যাচ্ছে, একটা বাজার কমিশন দেখেছেন? অর্থাৎ জরুরি কাজগুলোর দিকে কিন্তু খেয়াল নাই। কমিশন আছে নানান দিকে। আবার কতগুলো শব্দ আছে আমাদের এই দেশে, শুনতে খারাপ লাগলেও শুনতে হয়, সংস্কার সংস্কার। এটা যদি একটু বেশি বেশি বলেন, 111-এর কথা মনে হয়। 111-এর সময় সংস্কার অর্থ ছিল কিন্তু দুষ্ট, গালমন্দ হিসেবে ব্যবহার হতো এটা। কমিশন কমিশন, যতবার আপনি এত বেশি কমিশন কমিশন বলবেন, মাঝ দিয়ে একজন উঠবে ভাই কত % কমিশন? কমিশন আসলে একটা প্রতিষ্ঠান, একটা কাঠামো। তো এই জন্য ভালো জিনিস বেশি চিবাতে নাই, লেবু যেরকম তিতা হয়ে যায়। দ্রুত কাজ চাই, এত কথার ফাঁকে কাজের চেয়ে কথা খুব বেশি হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা কিন্তু তার স্বভাব বৈশিষ্ট্য অনুযায়ী বলেছেন তিনি কিছু কিছু জিনিস পারছেন না। এই যে স্বীকার করছেন, এত বড় চেয়ারে থেকে কেউ জীবনে স্বীকার করেন বাংলাদেশে যে আমি পারছি না ঠিকভাবে? বরং এতই পারছি যে আমি বিশ্ববিখ্যাত। তো ওই জায়গা থেকেও যখন আমরা একটু সরে এসেছি, আমরা কেন আশাবাদী হব না? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির দায়িত্ব বেশি, যেহেতু বড় দল, ক্ষমতায় যাবে একটা অপেক্ষা তাদের আছে, তাদের দায়িত্ব একটু বেশি। সরকারের পাশে একটু দাঁড়ানো, শুধু সমালোচনা না করা। সমালোচনা করেন, এই উপদেষ্টা তো বলেছেন যে মন ভরে যেন ওনার সমালোচনা করা হয়। তো উনি মন ভরে সমালোচনা করতে বলছেন, তার মানে আমি সমালোচনাই করব, পাশে দাঁড়াবো না, একটু সহযোগিতা করব না, সেটা কিন্তু হয় না। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই শেষ 2 মিনিটে, এই যে বলছে সরকারের পাশে দাঁড়ানো, আপনারা প্রথমে বলেছিলেন যে আমরা সরকারকে পূর্ণ সমর্থন করছি, এবং সেই সমর্থনটা এখনো আপনাদের বজায় আছে। কিন্তু সরকারের পাশে দাঁড়ানো, দেশ গঠন করার, সংস্কারের ক্ষেত্রে আপনারা কি ধরনের বিএনপি ভূমিকা রাখছে? আচ্ছা, আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, যে কথাটা আসছে। আমি একটু দ্বিমত করি মোস্তফা ভাইয়ের সাথে, যে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি এই তত্ত্বাবধায়ক সরকারের, ডক্টর ইউনূসের সরকারকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেব।
এবং এই পূর্ণাঙ্গ সহযোগিতার ব্যাপারে আমরাও মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থতার দায়ভার সারা দেশ তো বটেই, আমাদের উপরেও এসে পড়বে। সুতরাং আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা আমরা কিন্তু দেখে দেখে মজা পাচ্ছি অনেকটাই, এই কথা না, আমরা কিন্তু চাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। সেই সাথে আর একটা জিনিস আমার এটা ব্যক্তিগত ধারণা যে যে যেখানে বসবে তার সে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের বসানো উচিত। অবশ্যই সজ্জন মানুষ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, না আমার মনে হয় এখানে যদি ওনার পরিবর্তে কোনো পুলিশি ব্যাকগ্রাউন্ড কাউকে বা অধিকতর এনার্জেটিক কাউকে বসানো হতো, যাকে রাত ৩টা বাজে উঠে সংবাদ সম্মেলন করতে হয় না, উনি দিনেই বিভিন্ন ব্যবস্থা নিয়ে মানে ওনার অভিজ্ঞতা থেকে ব্যবস্থা নিতে পারতেন, তাহলে মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবেশটা অনেকখানি উন্নতি হতো আর কি, এই আর কি। আরেকটা বললেন যে সহযোগিতা, সহযোগিতার ব্যাপারে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং নির্বাচনে আমরা সবসময় যেটা যাচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য হলে সংস্কারের পাশাপাশি যাতে নির্বাচন একটা জাতীয় নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচনে যেই আসুক সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে ক্ষমতা স্থানান্তর করবে। তো সহযোগিতার ব্যাপারে যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে যদি আমাদের দল সবসময় মুখ আছে যে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন। আপনি আর একটা কোশ্চেন যদি কিছু। জি, আমি সেটি বলছিলাম যে আপনি আপনারা হচ্ছে সংস্কারের ক্ষেত্রেও সরকারকে কোনো ধরনের সাহায্য করছেন কিনা, বাস্তবিক অর্থে করছেন কিনা সাহায্য? বাস্তবিক অর্থে যেমন আমরা ওই যে বললাম 31 দফাটা বারবার এটা চলে আসে এবং আপনারা জানেন আমরা দেশের রুট লেভেল পর্যায়ে কিন্তু কর্মশালা করছি। ওই 31 দফাতে একটা সংস্কারের পুরোপুরি রূপরেখা এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার যেটা চাচ্ছে তার অনেক আগে আবারও রিপিট করি, তার অনেকটাই আপনাদের 31 দফায় রয়েছে এবং আপনারা সেটি আপনাদের নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এর অর্থ ওনারা যেটা করতে চাচ্ছেন আমরাও সেটা মানে প্র্যাকটিক্যালি আপনাদের মতো করে দলীয়ভাবে করতে চাচ্ছেন। সব জায়গায় সংস্কার প্রক্রিয়া আমরা সহযোগিতা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা নির্বাচন, বিচার এবং সংস্কার নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের রোডম্যাপ বরাবরের মতোই বিএনপি সবসময় চাচ্ছে, রোডম্যাপ মানে তারা একটি সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে কোন তারিখে নির্বাচন হবে, যেটি আমরা মোটা দাগে বুঝি, এবং সংস্কারের জন্য সংস্কার কমিশনগুলো কাজ করছে। আমরা চাই এই সংস্কার, বিচার প্রক্রিয়া এবং নির্বাচনের পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হোক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হোক এবং আমরা যে সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি তেমন বাংলাদেশই পাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।